আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু LSA Education। আজকে আমরা আসছি এখানে জীবনের সাথে কথা বলবো। সে গত 27 সেপ্টেম্বর কানাডাতে আসছে। সো সে কিভাবে তার ফুল প্রসেসিং LSA এডুকেশনের মাধ্যমে করলো, আমরা তার থেকে জানবো তার ওভারঅল এক্সপিরিয়েন্স। তো প্রথম প্রশ্ন জীবনের কাছে, যে তুমি কিভাবে LSA এডুকেশনের সম্পর্কে জানলা? আমি আমার বন্ধু আব্দুর রহমানের মাধ্যমে আচ্ছা। এলএসএ সম্পর্কে জানতে পারি। সে 2019 সালে প্রসেসিং শুরু করে 2020-এর ডিসেম্বরে সে নিউ ব্রান্সউইকে যায়। তো তারপরে আমি আইএলস দেওয়ার পরে ভালো একটা এমএসসি খুঁজছিলাম। তো সে আমাকে প্রথমে তাকবীর ভাইয়ের সাথে ওই মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় করে দিই। ওই তারপরে স্টেপ বাই স্টেপ আমার প্রোফাইল থেকে এলএসএ এডুকেশন কাজ করে। আচ্ছা আচ্ছা। তো তোমার যদি একটু আমাদের যারা অডিয়েন্স আছে, ভিউয়ার্স আছে, তাদের একটু তুমি জানাই দাও তোমার প্রোফাইল বা তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, লাইক তুমি কোথায় থেকে পড়াশোনা করছো। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি, ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। সিলেটে। তো এখানে আমার সিজিপিএ ছিল 3.41, আর আইএলসে টোটাল স্কোর ছিল 6.5, নো দেন লেস দেন 6। সো ওইটা দিয়ে তাকবির ভাইকে আমি যখন দিলাম, তাকবির ভাই আমাকে কয়েকটা ইউনিভার্সিটি রেফার করলেন, এবং ওনার ডিসিশন মতোই যেখানে আমার প্রোফাইলটা অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা বেশি, তো ওনার সাজেশন অনুযায়ী আমি মানে ওই ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করি। দুইটাতেই করছিলাম তাকবির ভাইয়ের রেফারেন্স অনুযায়ী, লেইখের ইউনিভার্সিটি এবং নিউ ব্রান্সউইক, দুইটা থেকে আমার অফার লেটার চলে আসছে। অনেকের তো ধারণা হচ্ছে যে না, যারা এজেন্সির মাধ্যমে বা এডুকেশন কনসালটেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে, অনেক সময় দেখা গেছে যে স্টুডেন্ট বলে যে এডুকেশন কনসালটেন্টরাই কিন্তু ইউনিভার্সিটি চুজ করাই দেয়। তো তোমার সেক্ষেত্রে কি কোনো প্রেফারেন্স ছিল, যেটা আমরা বলছি যে না এটা তো হবে না, তুমি আমাদেরগুলোতে করো? না না, এরকম কোনো প্রেফারেন্স ছিল না। আমাকে যেমন বলা হয়েছিল ফার্স্টের দিকে যে তুমি ইউনিভার্সিটি চুজ করো। তো কয়েকটা ইউনিভার্সিটির লিস্ট ছিল আমার কাছে, তাকবির ভাইয়ের মাধ্যমে অনেকগুলো ইউনিভার্সিটি দিয়েছে। তো সেখান থেকে আমি তাকবির ভাইকে বলি যে ভাই এই ইউনিভার্সিটিগুলো তে আমার চয়েস। সো তাকবির ভাই বললেন তাইলে তুমি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারো, মানে সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে উনি আমাকে সাজেশন করছেন, চুজ করে দেন। আচ্ছা আচ্ছা। ওনার সাজেশনটাই আমি অ্যাকসেপ্ট করছি এবং এটা আমার কাজ হয়েছে। তুমি কি যে দুইটাতে অ্যাপ্লাই করছো দুইটাতেই অ্যাকসেপ্ট? দুইটা থেকে আমার অফার লেটার আসছে এবং আমি লেইথিং ইউনিভার্সিটিতে আসছি। আচ্ছা আচ্ছা। তো জীবন, তোমার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটা, তোমার অফার লেটারের জন্য কতদিন সময় লাগছে ইউনিভার্সিটি? অফার লেটারের জন্য প্রায় 45 দিনের মতো, 45 দিনের পরেই চলে আসছিল আমার লেইথের ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। তো তোমার অফার লেটারের পরে তুমি কি ধরনের কাজ শুরু করছো? আর অফার লেটারের পরে বেসিক্যালি আমি আমার ব্যাংক ডকুমেন্টসগুলো, তারপর হচ্ছে আমার প্রপার্টি ডকুমেন্টসগুলো, আমার বিজনেস স্পন্সরের যে কাগজগুলা বেসিক্যালি লেগে থাকে সেগুলো ম্যানেজ করেছি। আচ্ছা, তোমার ফাইন্যান্সিয়াল স্পন্সর কে কে হয়েছে? আমার ফাইন্যান্সিয়াল স্পন্সর দুইজন ছিলেন, আমার বাবা এবং আমার বড়। আচ্ছা আচ্ছা। তো ওনাদের ডকুমেন্টস গুলো তোমার দেখাতে হচ্ছে? হ্যাঁ, ওনাদের ডকুমেন্টস যা যা যাবতীয় কাগজ দরকার পড়ে সেগুলো ম্যানেজ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে তোমার পুলিশ ক্লিয়ারেন্সটাও তুমি? হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্সটা এই সময়ের মধ্যে আমার। কতদিন লাগছে পুলিশ ক্লিয়ারেন্সে যেহেতু মাঝে আইআরসিসি ওই যে একটা ঘোষণা দিচ্ছিল যে যারা মে 15-এর মধ্যে অ্যাপ্লাই করে ফেলবে তাদের অগাস্ট 6-এর মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, সেই জন্য আমি পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে আমার একটু রেজাল্ট হয়েছিল। সো সেক্ষেত্রে আমি ইমার্জেন্সি কাজ করে ইমার্জেন্সি 10 দিন লেগেছিল পুলিশ ক্লিয়ারেন্স। আচ্ছা। কারণ তখন কোভিডও চলছিল। আচ্ছা আচ্ছা। তোমার কোনো পেমেন্ট করতে হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য? পেমেন্ট এক্সট্রা করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। যেহেতু কোভিড ছিল তখন। আচ্ছা, হ্যাঁ। সেটা নাই করলাম। তো তোমার ওভারঅল সাপোর্টিং ডকুমেন্টস গুলো গ্যাদার করতে কত দিনের মতো লাগছে, কত সময়? কাজ আমি আমার ব্যাংকের যে কাজগুলো, সেটা যখন আমি আইএলস এর রেজাল্ট হাতে পাই তখন তাকবির ভাইয়ের এলএসএ এডুকেশনের তাকবির ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমার বড় ভাই ব্যাংকের কাজ শুরু করে দিই। আচ্ছা আচ্ছা। এটা তোমার এখানে অ্যাডমিশনের আগে? অ্যাডমিশনের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তুমি আস্তে আস্তে অন্যান্য ডকুমেন্টস যেগুলো মিসিং ছিল সেগুলো জোগাড় করা শুরু করছো? আচ্ছা। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কত সময় লাগছে তোমার সাপোর্টিং ডকুমেন্টস? যে প্রায় আমি যখন প্রপার্টি সহ আমি যে অগাস্টের 8 তারিখে 2020-এর অগাস্টের 8 তারিখে পরীক্ষা দিই। 8 তারিখের পরে যখন রেজাল্টটা পাই 20 তারিখে, 20 বা 21 তারিখে, 25 তারিখ আব্দুর রহমান আমাকে তাকবির ভাইয়ের সাথে যোগাযোগ করে। এর কিছুদিন পরে বড় ভাইয়ের সাথে তাকবির ভাইয়ের কথা হয়, আর তখন থেকে প্রপার্টি ডকুমেন্টস বা আমার যে ব্যাংক ডকুমেন্টস এগুলোর কাজ শুরু হয়। অ্যারাউন্ড বলা যায় আমার ব্যাংকের নিজস্ব ছিল এগুলা ব্যাংক, যার কারণে পুরাতন ব্যাংক ছিল,
তো এগুলো আগে থেকে মেনেছি। আচ্ছা আচ্ছা। তো জীবন, তোমার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং কবে থেকে শুরু হয় বা কবে সাবমিট করো তুমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য? আমি মে 15 তারিখে আপনার আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। আচ্ছা, যেহেতু পেপার বেস বা অনলাইন কোনটাতে করছো? অনলাইন ছিল, কারণ আচ্ছা। এখন তো কোভিডের কারণে ওরা পেপার বেস কোনো কাগজ কাজ নিচ্ছে না। আবার আইআরসিসি থেকে একটা ঘোষণা ছিল, যারা মে 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে তাদেরকে 8 of August ডিসিশন পাবে। ডিসিশন পাবে। তো আমি 15 তারিখে অ্যাপ্লাই করার পরে টাইমলাইনটা একটু শেয়ার করো। 17 তারিখে আমার বায়োমেট্রিকের আসছিল, 19 তারিখে আমি বায়োমেট্রিক দিই। এরপরে জুলাইয়ের 10 তারিখে আমার মেডিকেল, জুলাইয়ের 26 তারিখে আমার মেডিকেল রিকোয়েস্ট আসে। 26 বা এর কাছাকাছি, এক্স্যাক্টলি আমি মনে করতে পারতেছি না। যেটা 28 তারিখে গিয়ে আমি মেডিকেল দিই। আর অগাস্টের 10 তারিখে আমার পাসপোর্ট রিকোয়েস্ট আসে। পাসপোর্ট 11 তারিখে জমা দিই, 30 তারিখে পাসপোর্টটা পেয়ে যাই। ভিসা। আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে তুমি ভিসা যখন ডিসিশনটা পাও তোমার অনুভূতি কেমন ছিল যখন ভিসা অ্যাপ্রুভড হয়েছে দেখছো? আমি এটা আশা করি নাই আসলে, অ্যাকচুয়ালি যে এরকম স্মুথলি কাজ হবে। তো ভিসা পাওয়ার পরে আসলে বলার মতো না কিরকম ছিল। যখন ভিসার ইমেলটা পাও, যে তোমার একটা ইমেল আসছে তোমার জিসিকে অ্যাকাউন্টে, যখন তুমি ভিসার স্ট্যাটাসটা চেক করো, যখন তুমি অ্যাপ্রুভাল দেখছো, তখন তোমার কি অনুভূতি হয়েছে? কানাডাতে স্টাডি করা আমার অনেক বছরের ড্রিম ছিল। যখন আমি এটা পাই, তো সাথে সাথে আমার মাকে জানাই, ভাইকে জানাই, সবারই মানে আসলে যতক্ষণ পর্যন্ত ওই যে বইটা হাতে পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত সবারই একটা অন্যরকম ছিল। যখন ওই পাসপোর্টের সিলটা লেগে আসে, মাকে নিয়ে গিয়ে আমার মানে আহ, বিএফএস অফিসে হ্যাঁ, মাকে নিয়ে গিয়ে আমার পাসপোর্টটা রিসিভ করি। সেটা অনুভূতি অন্যরকম ছিল, সেটা বাসায় প্রকাশ করার মতো না অ্যাকচুয়ালি। অনেক দিনের ড্রিমটা চোখের সামনে চোখের সামনে পাশে হ্যাঁ, আছে। মানে মানে ইয়ে হয়ে গেল আর কি, সত্য হয়ে গেল। আচ্ছা, তো অন্যরকম একটা বিষয়। অন্যরকম একটা ফিলিংস ছিল আর কি। আর যেহেতু তুমি অনেকদিন থেকে একটা স্বপ্ন কানাডায় পড়াশোনা করবা বা লম্বা একটা প্রসেসের মাধ্যমে অ্যাপ্লিকেশন, এর মধ্যে অনেক ঝামেলা ছিল আমার, ওই ঝামেলার পাশাপাশি এলএসএ থেকে আইডি কার্ড ছিল, সেটা ছিল অন্যরকম বিষয়। মানে এখন কানাডাতে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, তো এই সব কিছু আসলে অন্যরকম একটা অনুভূতি, বেসিক্যালি এরকম হয় না। তোমার কাছে শেষ একটা প্রশ্ন, যে তোমার যখন ভিসার পাসপোর্টটা এবং ভিসা সহ হাতে পাও, তারপর তোমার ট্রাভেল প্ল্যানিং সহ মানে কানাডা আসা পর্যন্ত, তোমার অ্যাকোমোডেশন সেট করা পর্যন্ত কিভাবে এলএসএ এডুকেশন তোমাকে হেল্প করছে? পাসপোর্ট পাওয়ার পরে আমি প্রথমত আব্দুর রহমান ভাই, আপনার সাথেই কথা বলি। তো আমার যে চিন্তা ছিল যে যেহেতু এখন কোভিড-19 প্রবলেম চলছে কয়েক বছর, 2 বছর ধরে, তো আমার এয়ারপোর্টে শুনেছি যে ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের বা সাপোর্ট তোমার মানে ট্রাভেল ট্রাভেল সাপোর্ট অথরাইজেশন। ডকুমেন্ট হ্যাঁ। এগুলা প্রয়োজন হয়। তো ওই ডকুমেন্টস গুলা কি কি লাগবে, কি না লাগবে, সেগুলো আমি কিছু নেট থেকেই ঘাটাঘাটি করছি। তারপরে যেগুলো সন্দেহ ছিল সেগুলা আপনার মাধ্যমে আমি ক্লিয়ার হয়েছি। তারপরে ওই যে ট্রাভেল ডকুমেন্ট, ট্রাভেল অ্যান্ড অথরাইজেশন লেটার যেটা অথরাইজেশন লেটার, সেটা যেমন ইউনিভার্সিটি থেকে তুমি ওটা ইয়ে করছো, হ্যাঁ, লেকের ইউনিভার্সিটি হ্যাঁ, থেকে। লেকের ইউনিভার্সিটি থেকে এনরোলমেন্ট লেটার নিলাম। তারপরে ওইটাতে ট্রাভেল প্ল্যানটা আপনি সহযোগিতা করছেন। সো ওই তারপরে এখানে আসার পরে কোথায় মানে কে আমাকে রিসিভ করবে বা আমার অ্যাকোমোডেশন প্লেসে কে নিয়ে যাবে, সো ওইটাও আমার একটা টেনশনে ছিল যেহেতু প্রথমবার। তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাকবির ভাই এলএসএ এডুকেশন থেকে আমাকে সম্পূর্ণ ভরসা দিয়ে রেখেছিলেন। তো আসার পরে তাকবির ভাই আমাকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার অ্যাকোমোডেশন প্লেসে যে ওয়াকলিতে নিয়ে গেছেন। তারপরে এই যে দেখেন মাত্র 27 তারিখে আসছি, আর এর মধ্যেই আমাকে নিয়ে আপনারা মানে যাতে আমার ওই যে টেন্স থেকে, যেহেতু আমি খুব বেশি একটু প্রেশার নেই, স্ট্রেস নেই, তো সেগুলো আপনারা জানেন, ওইগুলো থেকে আমাকে মুক্ত করার জন্য আপনারাই ঘোরাফেরা করতেছেন। যেমন আজকে এইটার নাম মন্ট্রামলা। মন্ট্রামলা, এখানে নিয়ে আসছেন আপনারা। তো না, ওই ওটাই আর কি, যেহেতু তুমি বাংলাদেশ থেকে আসছো আর তুমি ডিফারেন্ট, আমরা সবাইকে এই ধরনের ইয়ে করি না যে সবাইকে নিয়ে ঘোরাঘেরা করার হয়তো ওরকম সময় হয় না, বাট তোমাকে আলাদা করার একটা উদ্দেশ্য ছিল যে তুমি বাংলাদেশ থেকে আসছো আর একটু তুমি স্ট্রেস করো হ্যাঁ, বা হ্যাঁ, টেন্স থাকো। হ্যাঁ, তো সবকিছু, এবং বাংলাদেশ থেকে মা বাবাকে ছেড়ে এসে হ্যাঁ। না, এখানে আমি থাকাটা। কখনো কিন্তু মা মা বাবাকে ছেড়ে কোনো জায়গায় একা থাকিনি। হ্যাঁ তো ওই সেক্ষেত্রে আপনারা আর কি, যেহেতু আমার পরিবারের সাথে কথা বলছিলেন, হ্যাঁ আর মানে সাপোর্ট গুলো আপনারা দিচ্ছেন, তো এইরকম সাপোর্ট পেয়ে মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি এখনো বাংলাদেশে আছি। হ্যাঁ। যদিও পরিবেশ আলাদা, কিন্তু ওই যে পরিবার ছেড়ে যে থাকছি, হ্যাঁ কিছু মনে হচ্ছে, একটু কিন্তু খারাপ লাগতেছে, খারাপ বাট লাগতেছে, তারপরে বাট তারপরে অনেক ঘুরতেছো। কিছু কাভার হয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে।
তো আমাদের অডিয়েন্স বা ভিউয়ার্সকে বলতেছি যারা হয়তো মনে করবেন যে জীবন আসছে 27 তারিখে, সেপ্টেম্বরের 27 তারিখ, কিন্তু এখন আজকে 2 তারিখ অক্টোবর। সো কিভাবে ও বের হচ্ছে, ইভেন দো কোভিড-19 ট্রাভেল রেস্ট্রিকশন বা হচ্ছে বাইর হওয়াটা রেস্ট্রিকশন আছে, তো তার হচ্ছে 14 ডে সেলফ কোয়ারেন্টাইন লাগে নাই, বিকজ তার 2টা ডোজ দেওয়া হ্যাঁ, হয়েছে second বাংলাদেশ থেকে কোভিড-19 আমি এর বাংলাদেশে ভ্যাকসিন। ক্লাস শুরু করে দিয়েছিলাম আচ্ছা, এবং ইউনিভার্সিটি থেকে আমাকে সাজেস্ট করছিল যে তুমি 14 দিন পরে মানে আসতে মানে পারো, ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিন 14 দিন সেকেন্ড ডোজ পরে নেওয়ার 14 দিন পরে আসতে পারো, তাইলে তোমার ওই যে কোয়ারেন্টাইন যেটা করতে হয় ওটা সেটা করতে লাগবে হবে না। না। আর যদি ওইটা না চাই তাইলে আরেকটা অপশন ছিল। তো আমি প্রথমটাই চুজ করছি যে আমি ভ্যাকসিন দিয়ে দেশে ক্লাস করব, তারপরে 14 দিন পরে আমি আসবো এই আচ্ছা, তোমার মানে আমাদের যে যারা ফিউচার স্টুডেন্টস, প্রসপেক্টিভ স্টুডেন্টস বা যারা এখন প্ল্যান করতেছে আসার জন্য, অলরেডি হয়তো অনেকে ভিসা হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে আর কি, তাদের কিভাবে কি প্ল্যানিং করবে? প্ল্যানিং। আসলে ওই যে বেসিক্যালি সবাই প্যানিক হয়ে যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন যখন আসতে যায়। তো প্যানিক না হয় আসলে কি কি ডকুমেন্টস লাগবে, ঠান্ডা মাথায় কাজগুলা। ইভেন সব canada.ca ওয়েবসাইটেও হ্যাঁ, তোমার সব হ্যাঁ, ধরনের হ্যাঁ, ইনফরমেশন সব দেওয়া আছে। ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো ইমিগ্রেশনে কি লাগতে পারে না লাগতে পারে, বেসিক্যালি ইমিগ্রেশনে 3টা জিনিস চায়। যেমন আপনার ওই যে এনরোলমেন্ট লেটার, তারপর হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, দেন আপনার টিউশন ফিজ পে করছেন কিনা, প্রুফ অফ পেমেন্ট। হ্যাঁ প্রুফ অফ পেমেন্ট, আর ভ্যাকসিনেশন প্রুফটা। আর তোমার তোমার তো বাড়তি যেটা করতে হয়েছে বাংলাদেশে, অ্যারাইভ ক্যানটা ফিল অ্যারাব আপ ক্যান করতে চাই। ফিল আপ করে, সেটা তো আপনি সহযোগিতা করছেন। আচ্ছা, তো হ্যাঁ ওই ওই সবগুলাতেই মানে মোটামুটি ওইগুলা নিয়ে প্যানিক না হয়ে চলে আসলাম, কারণ ভিসা তো লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ। ভিসা যার লেগে যাতে তার অনেকের অটোমেটিক। এটা ভয় থাকে যে না, আমি ভিসা পাইলাম আর কোভিডে কিভাবে কি ট্রাভেল প্ল্যান করবে, অনেকে জানে না, প্যানিকড হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা গেছে canada.ca তে ওয়েবসাইটে সব ইনফরমেশন সব পাওয়া যায়, ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। তারপরেও তারা সেটা নিচ্ছে না। না। হয়তো অনেকে ডিফারেন্ট ভাবে ভুল তথ্য দিচ্ছে। হ্যাঁ। তো আমি বলবো আর কি যে আমাদের যারা অডিয়েন্স আছে তারা বা ভিউয়ার্স আছে, সব যারা কানাডাতে আসার বা হচ্ছে ভিসা পেয়ে গেছে, যারা কানাডাতে আসবে প্ল্যান করতেছে, আমি বলবো canada.ca ওয়েবসাইটে গিয়ে সার্চ করার জন্য, এবং কোনো ট্রাভেল রেস্ট্রিকশন আছে কিনা প্রতিনিয়ত তারা আপডেট করে। আর যদি কোনো ইনফরমেশন লাগে, কোনো তথ্য লাগে, ডেফিনেটলি LSA এডুকেশন হেল্প করতে পারবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে info@lsaeducation.com, এবং আমাদের ঢাকা অফিস আছে, এবং আমরা খুব শীঘ্রই আমাদের সিলেট অফিস খুলতেছি। নভেম্বরে ইনশাআল্লাহ হয়তো আমাদের অপারেশনটা শুরু হবে আমাদের সিলেটের অফিসের। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আর don't forget to subscribe our channel in YouTube, and also please like and share with your friends and family. Take care.